রাঙামাটি ধূপপানি সেরা। এত বড় ঝর্ণা, রে বিশাল। 5 ঘন্টার ট্রেক সার্থক। কি ভয়ানক সুন্দর, বিশেষণ নেই এই সৌন্দর্যের। রাঙামাটির বিলাইছড়ি থেকে সবাইকে শুভ সকাল। ঘড়িতে সকাল এখন 5টা বাজে, সূর্য এখনও ওঠেনি। আমরা যাচ্ছি উলুছড়ির উদ্দেশ্যে। অবশেষে সূর্যের দেখা পাওয়া গেল। এখন মোটামুটি সকাল 7টার কাছাকাছি বাজে, তবে মেঘের কারণে সূর্য এখনও পুরোপুরি দেখা যাচ্ছে না। আশা করি প্রচুর বৃষ্টি হবে। অবশেষে আমরা উলুছড়িতে পৌঁছেছি, তবে এখনও অনেকটা পথ বাকি। আমরা এখানকার আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে যাচ্ছি এখন। সেখানে আমাদের এন্ট্রি করতে হবে এবং আমাদের ভোটার আইডি কার্ডের কপিগুলো জমা দিতে হবে। আমাদের সবার ছবি তুলতে হবে। তারপর আমাদেরকে আর্মি ছাড়বে। তারপরে আমরা ধূপপানি ঝর্ণার উদ্দেশ্যে যাব। ধূপপানি ঝর্ণাটি ওরাছড়া নামে একটি গ্রামে অবস্থিত। হ্যাঁ, উঠে যাও। ওরাছড়া গ্রামে পৌঁছানোর পরে আমরা এখানকার যে ঘাট আছে সেখানে আমাদের ট্রলার থামিয়ে আমরা এবার যাব ধূপপানি ট্রেইলে যাওয়ার আগে ঘাট থেকে এখানে মাঝে আবার একটি ছোট্ট বিলের মতো আছে। এটি সাধারণত বর্ষাকালে ডুবে থাকে, শীতকালে এটি শুকনাই থাকে, তখন হেঁটে যাওয়া যায়। তো আমরা ছোট ছোট নৌকায় করে আমরা এই ছোট্ট বিলটি পাড়ি দিচ্ছি। এখানে জানিয়ে রাখি, আমরা আমাদের যে ট্রলারটি সেটি রাঙামাটি থেকেই রিজার্ভ করে নিয়ে এসেছিলাম 2 দিনের জন্যে। উনি আমাদের সাথেই ছিলেন এই 2 দিন পুরো সময়। পাহাড়ে গবাদি পশু যেন হারিয়ে না যায় সেজন্য গলায় কাঠের ঘণ্টা দেয়া হয়। এখানকার মানুষেরা এগুলো তাদের নিজেদের হাতেই তৈরি করেন এবং গরুদের হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে এগুলো ব্যবহার করা হয়। এই ট্রেইলে হাঁটতে গেলে একই সাথে সাধারণ ট্যুরিস্ট যেমন দেখা যায়, একইভাবে বৌদ্ধ ধর্মাবলম্বী অনেক মানুষকেও দেখা যায় এবং পাওয়া যায় পাহাড়ি অনেক কৃষককে। 3 ধরনের মানুষের জন্যেই এই ট্রেইলটি খুবই গুরুত্বপূর্ণ। প্রচলিত আছে 2000 সালের দিকে এখানে ধূপপানি ঝর্ণার উপরের একটা গুহায় একজন বৌদ্ধ সন্ন্যাসী সাধনারত অবস্থায় থাকতেন। তিনি প্রতি রবিবার ঝর্ণার পানি পান করার উদ্দেশ্যে ঝর্ণার নিচে আসতেন এবং ওই দিনই ট্যুরিস্টরা শুধু যাওয়ার সুযোগ পেত। দিদি ভালো আছেন? যদিও এখন প্রতিদিনই এই ঝর্ণাটি ভ্রমণ করা যায়, তবে স্থানীয় ধর্মাবলম্বী মানুষদের কাছে এই ঝর্ণাটি ধর্মীয়ভাবে এখনও তেমনই গুরুত্বপূর্ণ। টানা বৃষ্টিতে পথ খুবই কর্দমাক্ত, খুবই সাবধানে চলতে হচ্ছে। সৌমিত্রদা, ধূপপানি ঝর্ণায় যাওয়ার এই পথে ছোট বড় অনেকগুলো ঝর্ণা পড়বে, যেগুলো প্রত্যেকটাই নাম না জানা। তবে এমন ঝর্ণা বা ঝিরি দেখলে খুশি হয়ে যেতে হবে, কারণ বুঝতে হবে আশেপাশেই পাহাড়ি পাড়া রয়েছে। এই সমস্ত পাহাড়ি পাড়ায় পানীয় এবং খাদ্য কিনতে পাওয়া যায়, তবে দাম তুলনামূলক একটু বেশি পড়বে যেহেতু পাহাড়ের উপরে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ও খাবার ও পানি একটু রিফিল করে আমরা আবার হাঁটা শুরু করলাম এবং এইবার আমাদের গন্তব্য দ্বিতীয় আরেকটি পাহাড়ি পাড়া, তারপরে ঝর্ণা। ঝিরিপথে হাঁটতে হাঁটতে খেয়াল করলাম একটি প্রজাপতি প্রায় 15-20 মিনিট ধরে আমার গায়ে রয়েছে। সত্যি বলতে ওকে পেয়ে মন ভালো হয়ে গেছিল। পৃথিবীর সবথেকে সুন্দর যে প্রাণী, যাকে আসলে মুভি সিনেমা সহ অনেক জায়গায় সৌন্দর্যের প্রতীক হিসেবে রাখা হয়, এটা হলো সেই প্রজাপতি এবং খুবই সুন্দর ডিজাইনের একটা প্রজাপতি। যদিও সে তার পাখা মিলে ধরতেছে না, কিন্তু তার সৌন্দর্য বোঝা যাচ্ছে। তাই না ভাই? সুন্দরী। ঝর্ণায় চকলেট, টুকিটাকি শুকনো খাবার এগুলো খুবই কাজে দেয়। লম্বা ট্রেকিংয়ে দেখা গেছে এগুলোর গুরুত্ব অপরিসীম। আমি সাধারণত চকলেট রাখতে খুবই পছন্দ করি, খেজুরও রাখি সাথে, এবং এই চকোবিনটা আমার খুবই পছন্দ। তো আমি এরকম হাতে 1 মুঠ চকোবিন নিয়ে হাঁটতে থাকি, একটু আলাদা হয়ে নিই, তাহলে
একটু নিজের মতো থাকা যায় এবং একটু পরপর একটা করে মুখে দিতে থাকি, অন্যরকম একটা অনুভূতি। মনে হয় একই সাথে শৈশবে ফিরে যায় এবং শৈশবে দেখা অ্যাডভেঞ্চারাস সিনেমার যে সিনগুলো দেখতাম বা এই লেভেলে এই ঘরানার যে শখগুলো ছিল, মনে হয় সেই শৈশবে সেই শখের ভিতরেই হেঁটে বেড়াচ্ছি। এভাবেই হাঁটতে হাঁটতে আমরা চলে আসছিলাম আমাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় পাহাড়ি পাড়াটায়। এই পাহাড়ি পাড়ায় এসে সবচেয়ে মজার জিনিস দেখলাম, এখানে প্লাস্টিক রিসাইকেল করে, তাও আমরা যেই প্লাস্টিকগুলো ফেলে যাই। এমনকি এই পাহাড়ি পাড়াতে পাবলিক টয়লেটও রয়েছে, যার ব্যবহার মূল্য 20 টাকা। ঝর্ণার প্রায় কাছাকাছি, রূপানি ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি। আসলে একটা লম্বা সময় ট্রেকিংয়ের পর আমরা সকাল 6টায় রওনা করেছি, এখন প্রায় 11টা বাজে। তো এই যে 6টা থেকে 11টা এই লম্বা সময় হাঁটার পরে যখন আমি শব্দটা শুনি, আসলে সমস্ত কষ্ট পানি হয়ে যায়, হাত পায়ের ব্যথা ফিল হয় না আর তখন। পাহাড়ের খুবই বিখ্যাত একটা খাবার বাঁশকুড়োল, এবং পাহাড়ের এই ঝিরি পথে হাঁটতে হাঁটতে বা ট্রেইলে হাঁটতে হাঁটতে অনেক সময় এরকম দেখা যায় বাঁশকুড়োল সংগ্রহ করা হয়েছে এবং অবশিষ্ট অংশটা এখানে পড়ে আছে। এবং এটা একটা চিহ্ন যে খুব আশেপাশেই এখানে কোনো ঘরবাড়ি আছে বা লোকালয় আছে। ওই যে দূরে একটা জুম ঘরের মতো দেখা যাচ্ছে, তার মানে এখানে জুম চাষ হয় এবং এই জায়গাটার খুব কাছাকাছি কোনো লোকালয় আছে। এই মুহূর্তে একটা জুম ক্ষেতের পাশ থেকে হেঁটে যাচ্ছি। এই জুম ক্ষেতে দেখা যাচ্ছে হলুদের চাষ হয়েছে এবং ধানের চাষ হয়েছে। মজার ব্যাপার হলো এই জুম ক্ষেতগুলো একই সাথে সবজি, চাল, মানে মশলা সব একই সাথে চাষ হয়। এখানে সবজির কিছু গাছ দেখতে পাচ্ছি, এমনকি একটা গাঁদা ফুলের গাছও দেখা যাচ্ছে। এবং এই যে বড় যে গাছগুলো ছিল, মানে পাহাড়ের যে মূল যে জংলি গাছগুলো, সেগুলোকে কেটে এবং পুড়িয়ে ফেলা হয়েছে জুম চাষের সুবিধার্থে। আসলে এটা পাহাড় ধসের একটা অন্যতম কারণ, কিন্তু কিছু করার নেই। পাহাড়ের যে বাসিন্দারা আছেন তাদের তো খেতে হবে এবং জমি তাদের একমাত্র ভরসা, এই জন্যে এটা করতেই হয়। তো আমাদের ধূপপানি ঝর্ণার এই প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখানে দেখা যাচ্ছে রশি ধরে নামার একটা পর্যায়ে আছে, এখানে রশি ধরে নামতে হবে। সামনে নামতেছে মামারা, আমরাও এখন এই রশি ধরা র্যাপেলিং যারা করি আমরা, তাদের একটা খুব ভালো অভিজ্ঞতা আছে, তারা খুব সুবিধা পায় এখানে। ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না আর। আমরা ঝর্ণার খুবই কাছাকাছি, ঝর্ণার বুনো উল্লাস শুনতে পাচ্ছি। হয়তো আর কিছুক্ষণের ভিতরই চোখে দেখব বিখ্যাত ধূপপানি ঝর্ণা, বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত। খুব বড় বড় পাথর, খুবই সাবধানে পাড়ি দিতে হবে। পারবো। ঝর্ণার যে মূল প্রবাহ সেটাকেই পাড়ি দিতে হচ্ছে। আসলে স্রোতের পরিমাণ খুবই বেশি, একা এবং ইকুইপমেন্ট ছাড়া পাড়ি দেওয়া খুবই রিস্কি। অবশেষে কমপ্লিট করে ফেললাম পিচ্ছিল পথ থেকে। ঝর্ণার ঠিক আগে আমরা এমন একটা সিচুয়েশনে এখন আছি যে হয় আমাদের এই সামনের পাহাড় পাড়ি দিতে হবে, অন্যথায় আমরা এই পাহাড়ের নিচের এই গুহা দিয়ে চলে যেতে পারবো। গুহাটা নিরাপদ কিনা বুঝতে পারছিলাম না, তো আমাদের একজন এক্সপার্ট গিয়ে দেখে আসছিলেন আগে, তিনি কনফার্ম করার পরেই আমরা রওনা করলাম সবাই, আল্লাহ ভরসা। যাওয়া যাবে না? যাওয়া যাবে, আপনি যান, ভিডিও করি। আচ্ছা আপনারা যান, কোনো সমস্যা নেই, আসতে যেতে পারবেন, কোনো রিস্ক কোনো জায়গা নেই। ভাই যাইয়া চলে আসছে আচ্ছা আমরাও তাইলে যাই নাকি? হ্যাঁ ভিডিও যান, তুমি দেখে আসছি। ওকে, ভিডিও করার দায়িত্ব কার? যাক তা স্টার্ট।
লেটস গো। বাইস্তা তুমি কি ভিডিও করতেছো? না, আমি কই? আরে তুই আগে গেলি কে? ও বাবা, তুই শেষে আসছিস। গুহা পাড়ি দিচ্ছি। অবশেষে গুহা পাড়ি দিয়ে আমরা অপর পাশে চলে আসছি। পাহাড়ের চিপা চাপা দিয়া ভাই চলে যাচ্ছে, আমরা আবার চিপা পছন্দ করি না, আমরা যাচ্ছি সোজা। ও ও হো মাইটি ধূপপানি, সেরা। এত বড় ঝর্ণা, ও হো, ওরে বিশাল। 5 ঘন্টার ট্রেক সার্থক। কি বিশাল, কি ভয়ানক সুন্দর, বিশেষণ নেই এই সৌন্দর্যের। তবে আমরা খুবই সাবধান থাকব। সোশ্যাল মিডিয়ায় আমরা এই যে ঝর্ণার সুন্দর ছবি ভিডিও দেখে আবেগের বশে রওনা করব না। একটু প্রস্তুতি নিব, প্রাথমিক প্রস্তুতি নিব, ট্রেনিং নিব, তারপরে প্রপার আয়োজনের মাধ্যমে আমরা আমাদের জার্নি শুরু করব। তাহলে কোনো রকম দুর্ঘটনা ছাড়াই আমরা প্রকৃতির এত এত সুন্দর নিদর্শন আমরা উপভোগ করতে পারবো। অবশেষে ঝর্ণাবিলাস শেষ করে আমরা ব্যাক করলাম লোকালয়ের দিকে। আবার একই পথে 2টা পাহাড়ি পাড়ি দিয়ে, তারপরে ঝিরিগুলো পাড়ি দিয়ে তারপরে আমাদের যেতে হবে আবার উলুছড়িতে। উলুছড়ি থেকে বিলাইছড়ি, তারপর বিলাইছড়ি থেকে রাঙামাটি। ভাগ্য ভালো থাকলে আপনার ব্যক্তিগত গাইড হিসেবে 2-1টা পাহাড়ি কুকুর পেয়ে যেতে পারেন, যেগুলো পাহাড়িরা পোষে। এগুলো ভালোই মানুষকে পথ দেখিয়ে নিয়ে যায়। আর বিলাইছড়িতে থাকার খরচ খুবই কম, একদিনে 150 থেকে 200 টাকা। খুব ভালো মানের হোটেলও সেখানে 250 টাকায় থাকা যায় একজন একদিন। আমার ব্যক্তিগত গাইড হিসেবে থাকা কুকুরটির নাম দিয়েছিলাম মিয়াও। আমরা ঝর্ণা থেকে ফিরছি, খুবই কঠিন পথ, খুবই দুর্গম পথ। আমরা বৃষ্টির কবলে বর্তমানে, এবং মুষলধারে বৃষ্টি। আমরা ধূপপানি থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামলো, এবং মুষলধারে বৃষ্টি যাকে বলে। আসলে পাহাড়ে বৃষ্টি হলে পাহাড়ি পথ যে কতটা কঠিন, কতটা বিপজ্জনক হয় তার একটা জলজ্যান্ত প্রমাণ আমরা পাচ্ছি। হাঁটা প্রায় অসম্ভব, প্রত্যেকটা কদম পা ফেলার সাথে সাথে পা স্লিপ করতেছে। তারপরেও আমরা ধীরে ধীরে আগাচ্ছি, কারণ দ্বিতীয় ভয় অপেক্ষা করতেছে। যদি আমরা নির্ধারিত সময়ের ভিতরে ঝিরিগুলো ক্রস করতে না পারি বা নদীর পথটা পার হতে না পারি, তাহলে খুব সম্ভাবনা আছে যে এই বৃষ্টি কিছুক্ষণ স্থায়ী হলেই ফ্লাশ ফ্লাড হবে, আর তখন আমরা আটকে যাব এখানে, এবং নির্ধারিত সময় আমরা পাহাড় ছাড়তে পারবো না, যেটা আরও ভয়াবহ। সদস্যরা আসতেছেন, আমাদের ট্যুরমেটরা ধীরে ধীরে। আসলে আমাদের যেই গতি ছিল তা প্রায় অর্ধেকে চলে এসেছে এখন, কারণ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাঁটা খুবই কঠিন। তীব্র বর্ষণে ছোট ছোট ঝিরিগুলো এখন মৃত্যুখাতে পরিণত হয়েছে, প্রচণ্ড পানি আসতেছে। এই যে বৃষ্টির পানি বয়ে যাচ্ছে, আমরা পা রাখতে পারতেছি না প্রপারলি, যেটা একটা বড় সমস্যা। চেষ্টা করছি আমরা কোনোভাবে পাড়ি দিতে, কারণ নির্ধারিত সময়ের ভিতরে যদি আমরা এই পাহাড় পার করে ঝিরি পার হতে না পারি, তাহলে আমাদের বিপদ কয়েক গুণ বেড়ে যাবে। কারণ আমাদের ঝিরিতে হরকাবান হতে পারে বা ফ্লাশ ফ্লাড হতে পারে,
যেটা হয়ে গেলে আমরা পাহাড়ে আটকে যাব, বের হতে পারবো না। এই যে ঝিরি দিয়ে আমরা যাচ্ছি, এটা শুকনো ছিল আমরা যখন আসছি, কিন্তু এখন দেখা যাচ্ছে ভালোই স্রোত আছে এবং যথেষ্ট পানি আছে। বৃষ্টি মাত্র 4 থেকে 5 মিনিট হয়েছে, তাতে এই অবস্থা। এবং মোটামুটি বোঝা যাচ্ছে যদি টানা 15 মিনিট আরও বৃষ্টি হয় তাহলে এই ঝিরিটার হাঁটার উপযোগী থাকবে না। এটাই আসলে পাহাড়ের হরকাবান নামে পরিচিত বা ফ্ল্যাশ ফ্লাড নামে পরিচিত। আমি প্রায় আজকে 7 ঘন্টা ট্রেকিং করতেছি এবং 7 ঘন্টা ট্রেকিং করে এখন তীব্র বৃষ্টি, পথ আরও খুব কঠিন হয়ে গেছে, হাঁটা প্রায় অসম্ভব। কিন্তু এই সময় হাঁটতে হাঁটতে পাহাড়ের ভিতরে এই ছোট্ট ছোট্ট পিচ্ছি কিছু ফুল দেখতেছি, যেগুলো আসলে খুবই সুন্দর। নাম জানা অনেক ফুল, অনেক ফল পাহাড়ে পাওয়া যায়। যারা পাহাড়কে চিনে খুব ভালোভাবে তারা এগুলোর সুবিধাগুলো নিতে পারে। আর আমরা যারা আছি, আমরা পাহাড়কে দেখতে আসি, ফুলের সৌন্দর্য নেই বা নির্ধারিত গাইডের সহায়তায় ফলের স্বাদও নিতে পারি। গোলবাহার, গোলবাহার ভালো কথা। এই যে গান যেটা ভাইরাল হয়েছে না, হোসনেয়ারা গোলবাহার, গোলবাহার তো একটা অজগরের ভেরিয়েন্ট, গোলবাহার অজগর। অবশেষে অনেক থ্রিলের পরে আমাদের ট্রেইল ও বৃষ্টি একই সাথে শেষ হলো। ধূপপানির পুরো ট্রেকে পাহাড় থেকে নামার পরে এই কাদাওয়ালা যে পথ, এইটাই সবচেয়ে বিদঘুট এবং বিচ্ছিরি। মাত্র আধা ঘন্টার বৃষ্টিতে যাওয়ার সময় আমরা যে শুকনো ঝিরি পাড়ি দিয়েছিলাম সেটা এখন মোটামুটি একটা ছোটোখাটো নদীতে পরিণত হয়েছে। আসলে পাহাড়ের বৃষ্টি যে খুব অল্প সময়ে বিশাল পরিবর্তন আনতে পারে তার একটা ডেমো ছিল এটা। মিউয়ের সাথে আমার যাত্রার প্রায় শেষ পর্যায়ে এসে মিউয়ের সাথে বন্ধুত্ব সবচেয়ে গাঢ় হয়েছে। এখন সে আমার ডাক বুঝতে পারে এবং সে সাড়াও দেয়। নামো নামো, নদী পার হতে হবে। মিউ যেহেতু সাঁতরে পার হচ্ছে, তাই মিউকে দেখে বোঝা যাচ্ছে যে এই নদীটার স্রোত কত বেশি। আমরা হেঁটে পার হই, তাই হয়তো ক্যামেরায় অতটা বোঝা যায় না, তবে কোনো একটা কিছু ভেসে গেলে তখন বোঝা যায় পানির শক্তি কতটা বেশি এখানে। পিঁপড়া, হ্যাঁ, ওরা ইসের মধু খায়। মিউ, মিউ, অবশেষে আমরা ফ্রেশ হয়ে আমাদের ট্রলারে উঠে দুপুরের খাবার খেয়ে 1 কাপ কফি হাতে সূর্যাস্ত দেখতে দেখতে বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং এরই মাঝে সমাপ্ত হলো আমাদের একদিনের মায়াবী ঝর্ণা ধূপপানি অভিযান।